প্রকৃত শুদ্ধ যে বাউল সঙ্গীত, এই সঙ্গীতের মাধ্যমে একটা মানুষকে চরিত্রবান, ব্যক্তিত্ববান, আদর্শবান করে তোলা যায়। আমি মনে করি প্রত্যেকটা মানুষের অন্তরে একটা বাউল আছে। সেই বাউলটা কে, কীভাবে? আমি পথ চলছি কিন্তু মনে হয় আমি কোথায় যেন হারিয়ে গেছি। এই যে নিজের মধ্যে থেকে নিজেকে হারিয়ে যাওয়া, এটাই তো বাউল। এই বাউলটা প্রতিটি মানুষের জীবনে আছে। তো সঙ্গীত সেই মানুষটি করতে পারে যে নিজেকে সব কিছু ত্যাগ করে সে এই ভাব সাগরে, প্রেম সাগরে যে ডুব দিতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিহডি বাংলায় সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান বাউল গান, বাউল সংস্কৃতি। বাউল সংস্কৃতি গ্রামীণ লোক ধর্মভিত্তিক ধারা, যা সুফিবাদ ও বৈষ্ণব সহজিয়া মতের সংমিশ্রণের সৃষ্টি। বাউল সঙ্গীত একতারা, দোতারা ও হারমোনিয়ামের মাধ্যমে পরিবেশন করা হয়, যা দেহতত্ত্ব ও মানবতার উপর প্রতিষ্ঠিত। বাউল গান সাধনার মাধ্যম। লালন শাহ, আলফু দেওয়ান, হাসন রাজা, মালেক দেওয়ান, খালেক দেওয়ান, শাহ আব্দুল করিম প্রভুরা কালজয়ী সব গান সৃষ্টি করে গেছেন। আমাদের সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আজকের অতিথি বাউল সঙ্গীত গীতিকার, সুরকার, আন্তর্জাতিক লোকসঙ্গীত ও বাউল সঙ্গীত শিল্পী আরিফ দেওয়ান। কেমন আছেন আপনি? আল্লাহ মালিকের ইচ্ছা, আপনাদের দোয়া মালিক ভালো রেখেছে। বাউল সংস্কৃতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ বাউল গান মানুষের দেহতত্ত্বে ধর্মভিত্তিক গান করে থাকে, যা মানুষের হৃদয়ে সহজে পৌঁছে যায়। আপনি বাউল গানের সাথে কিভাবে নিজেকে সম্পৃক্ত করেন এবং কখন থেকে? বাউল গানের সম্পৃক্ত এটা দীর্ঘ একটা ইতিহাস। আমি যে পরিবারে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সেই পরিবারের ইতিহাস 200 বৎসরের অধিক। লোকসঙ্গীত পরিবার, এবং আমাদের পরিবারের ভিত্তিপ্রস্তর যে স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন আলফু দেওয়ান সাহেব এবং তার সুযোগ্য সন্তান মালেক দেওয়ান, খালেক দেওয়ান, আমার বাবা কবিরউদ্দিন দেওয়ান, চাচা মাখন দেওয়ান সাহেব। পর্যায়ক্রমে আমাদের এখন 5ম জেনারেশন চলছে, বংশ পরস্পর। তো আমি এই বাউল গানের প্রতি আকৃষ্ট হয়েছি এইভাবে যে পারিবারিকভাবেই ছোটোবেলা থেকে, শিশুবেলায় দেখেছি যে আমার দাদা, আমার বাবা, আমার কাকা সঙ্গীতের সাথে সংশ্লিষ্ট, এবং তাদের সুরের মূর্ছনা এবং তাদের ভাব এবং তাদের যে মায়াবী ব্যবহার, এটাকে আমাকে শিশুকালেই আমাকে আকৃষ্ট করেছিল। এবং সেখান থেকেই আমার একটা চিন্তা চেতনা জেগেছিল শিশুমনেই, যে সঙ্গীত যারা সাধনা করেন বা ধারণ করেন তারা শিশুর মতো আচরণ করেন, এবং সেখান থেকেই মূলত এই জগতে আসা, মানে বড় হলো শিশুর মতো আচরণ, যে আচরণ। আর বিশেষ করে বাউল সঙ্গীত, আমরা এটা নিয়ে আলোচনা একটু করা দরকার আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে। অবশ্যই এই বাউল শব্দটা নিয়ে অনেকের বিরূপ মন্তব্য আছে, পক্ষে বিপক্ষে দুদিকেই আছে। তো বাউল গান যারা আমরা করি, আমি কিন্তু দাবি করতে পারবো না আমি বাউল সঙ্গীতকে ধারণ করি। যেমন মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করে, আমরা মিষ্টিওয়ালা বলি। যিনি মিষ্টি বিক্রি করে তিনি কিন্তু মিষ্টি না, যে মিষ্টি বিক্রি করেন সে মিষ্টি বহন করেন, তাই তাকে আমরা মিষ্টিওয়ালা বলি। তো বাউল গান করলে আমি বাউল, এই কথাটা বলা যাবে না। যে প্রকৃত বাউল, তার আখলাক, চরিত্র, ব্যক্তিত্ব, আচার, ব্যবহার সব কিছুই মানুষের হৃদয়কে স্পর্শ করে। এবং প্রকৃত বাউল তিনি, যিনি সর্ববিষয়ে তিনি ত্যাগ করতে পারেন। আর সেই মানুষটি পৃথিবীতে মহিমান্বিত জীবন হয়, আলোকিত মানুষ হয়, যে মানুষটি ত্যাগের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তো ভিওডি বাংলার দর্শক শ্রোতাদের জন্য একটা বাউল গান আমি অবশ্যই করব। আজকে ভিওডি এই চ্যানেল কর্তৃপক্ষ আমার মতো ক্ষুদ্র শিল্পীকে আপনারা দেখেছেন, তার জন্য কর্তৃপক্ষ এবং কলাকুশলী যারা রয়েছেন, আপনি সহ, এবং এই সঙ্গীত যারা উপভোগ করবেন বা শুনবেন, তাদেরকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা। তো গান যেহেতু আমার ধ্যান, গান আমার জ্ঞান, গান আমার কর্ম, গান আমার ধর্ম, তো আমি সে প্রসঙ্গে একটি বাউল গান করি। গান আমার প্রেম, গান আমার প্রাণ, গান আমার জীবন,
জীবন মরণ, আমার যত ভালোবাসা এই গানে নিবেদন, আমার যত ভালোবাসা গানে নিবেদন। বাণী দিয়ে গড়ি ছন্দ, সুরের সাথে ঘটাই মিলন, হৃদয় দিয়ে সুর সঙ্গীত করিয়া ধারণ, কণ্ঠ দিয়ে পরিবেশন করাই মালিক মন মহাজন। আমার যত ভালো বাসায় গানে নিবেদন। অসাধারণ। শুনলাম দর্শক শ্রোতা উনি কিভাবে বাউলের সাথে সম্পৃক্ত হলেন। আপনি বাউল গানের সাথে সম্পৃক্ত হওয়ার পর এই যে পথযাত্রা, এটা যদি একটু দর্শক শ্রোতাদের বলেন। আমি শৈশবে 8 বছর বয়স যখন আমার, তখন দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের কাছ থেকে সঙ্গীতের হাতে করি আমি নিই। তার পরবর্তীতে আমার ছোট দাদাগুরু খালেক দেওয়ান সাহেব, তার সাথেও 11 বছর আমি তার এই সাথে থেকে, গুরুমুখী বিদ্যা তো আমি গুরুর সাহায্য থেকে সেটাকে ধারণ করার চেষ্টা করেছি। তারপরে শাস্ত্রীয় সঙ্গীত তালিম নেওয়ার জন্য আমি বাফাতে ছিলাম। সেখানে আমাদের ওস্তাদ ফজলুল হক সাহেব, ওস্তাদ আমানুল্লাহ খান সাহেব, ওস্তাদ হাসান আলী খান সাহেব, ওস্তাদ বেদাউদ্দিন সাহেব, তারা পৃথিবীতে কেউ নেই। আমি তাদের কর্মের প্রতি শ্রদ্ধা জানাই। এই মহান সাধকগুলো ব্যক্তিবর্গের সংস্পর্শে যেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আর সেখান থেকেই মূলত আজকে 49 বছর পার হয়ে গেল আমার বাউলেই 49 বছর। ওয়াও। সঙ্গীতের জীবন 49 সঙ্গীতের বছর। জীবনে আপনি বাউল সঙ্গীতটা তো আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে গেছেন, সেটা কিভাবে? আগে আমার দেশ, তারপরে হচ্ছে বেশ পরে। তো বাউল সঙ্গীতের একটা আবহাওয়া সৃষ্টি হয়, লোকসঙ্গীতের একটা নিজস্ব একটা বাতায়ন সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, একটা রাখাল যখন বাঁশের বাঁশি বাজায়, ছোট্ট ছোট্ট শিশু ছেলে মেয়েরা ওই সুর যখন তাদের কর্ণে ইন্দ্রিয়ে যায়, তখন সেই সুরকে কেন্দ্র করে কে বাঁশি বাজায়, কে বাজায়, কেন বাজায়, ওটাকে তারা দৃষ্টি করে রাখালিয়ার কাছে চলে যায়। তো সে তো বাঁশের বাঁশি বাজায়। তো সুর হচ্ছে আত্মমোহিনী শক্তি সমৃদ্ধ একটি বিদ্যা। আত্মাকে যে, হৃদয়কে যে, চঞ্চল হৃদয়কে, অস্থির হৃদয়কে স্থির করতে পারে, চঞ্চল হৃদয়কে আকৃষ্ট করে যে অল্প সময়ের মধ্যে একদম স্থির করতে পারে, এটা সঙ্গীতের পক্ষে সম্ভব। তো সে বিধায় লোকসঙ্গীত এবং বাউল সঙ্গীতের কিছু বৈশিষ্ট্য আছে, সুরের এবং ভাষার মাদকতা। এবং সেটা লোকসঙ্গীত এবং বাউল সঙ্গীত যারা করেন, সেটা মহান সৃষ্টিকর্তা সেই প্রকৃতির কাছ থেকে তারা এটা শেখেন। মূল শিক্ষাটা হচ্ছে প্রকৃতি। এই যে আপনি বললেন যে মাদকতা, ভাষার কথা, আপনি কি এই বাউল সঙ্গীতে সেই রকমই মানে একটা মাদকতার প্রেমে পড়ে গেছেন? জি, এটা খুব একটা উচ্চ, সুস্থ এবং সুন্দর সাবলীর একটি মাদক। দর্শক শ্রোতাদের জন্য আরেকটি গান হয়ে যাক বাউল। করি। না থাকিলে প্রেমিকি মিলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে হাসিতে নয় প্রেম, প্রেম চোখের জলে। বাউল সংস্কৃতি মানে সংস্কৃতির একটা পার্ট, এই যে বাউল, এটাকে লালন করে সংস্কৃতিকে আপনি কতটুকু কাজ করতে পেরেছেন এই বাউলটাকে সংস্কৃতির সাথে?
কতটুকু করতে পেরেছি এটা বলবো না, তবে আমি আমার দেহ মন প্রাণ দিয়ে, বিশ্বাস দিয়ে, কর্ম দিয়ে আমি শতভাগ চেষ্টা করে যাচ্ছি। কতটুকু করতে পেরেছি সেটা প্রাজ্ঞ বৃজ্ঞ অভিজ্ঞ শ্রোতামণ্ডলী বলতে পারবে। আমাদের দেশীয় সংস্কৃতিতে বাউল কতটুকু প্রভাব, মানে কাজের যদি সকল পরিবেশ সৃষ্টি করে, কতটুকু প্রভাব ফেলে সংস্কৃতিটিকে এগিয়ে নেওয়ার পথে সহায়ক হবে বলে মনে করেন? আমি মনে করি বাউল সঙ্গীত, প্রকৃত শুদ্ধ যে বাউল সঙ্গীত, এই সঙ্গীতের মাধ্যমে একটা মানুষকে চরিত্রবান, ব্যক্তিত্ববান, আদর্শবান করে তোলা যায়। কারণ বাউলদের গানের ভিতরে যে ভাষা ব্যবহার করা হয়, প্রত্যেকটি ভাষাই হচ্ছে মানব প্রেমিক, মানব কেন্দ্রিক, মানবতার ধর্ম। জি জি, এটা বাউল গানের মধ্যে খুব প্রবলভাবে দেখতে পাই। তো সে বিধায় আমি মনে করি একটা মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্র এবং আদর্শবান করতে হলে বাউল সঙ্গীতের বিকল্প নেই, কোনো সঙ্গীতের বিকল্প নেই। তার মধ্যে কিছু ভালো আছে, কিছু মন্দও তো আছে। শুধু চিত্ত বিনোদনের জন্য যে সঙ্গীত করা হয় সেটা দিয়ে মানুষ কখনো চরিত্রবান হতে পারে না। সেই সঙ্গীতে চরিত্রবান হতে পারে যে সঙ্গীতে তাকে অস্থির হৃদয় থেকে স্থির করে। তার মানে বাউলটা একটা মানুষের জন্মনগর থেকে সুপ্রতিষ্ঠিত হতে, পরিপূর্ণ মানুষ রূপে গড়তে বাউলের যে ধর্ম মানবতা সেটা পুরোপুরি মানে মানুষের জন্য সর্বোপরি দরকার। সংস্কৃতিতে বাউল যে প্রভাব ফেলতেছে এটাকে অগ্রগতির জন্য, আরও অদূর ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার জন্য যদি কোনো আপনার সুপরিকল্পনা বা কোনো মতামত থাকে। আমি যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করি সেটা হচ্ছে, কিছু লোকের কারণে আজ বাউল সঙ্গীত প্রশ্নবিদ্ধ হচ্ছে। যেমন একটু খুলে বলছি। জি, সেটা হচ্ছে যে আমরা বাউলের কথা বলি, বাউল গান করি, কিন্তু বাউল যেটা ফিলোসফি, দর্শন, বাউল যেটা আদর্শ, এটাকে আমরা ধারণ করি না, এটাকে আমরা অপব্যবহার করি। তো অপব্যবহারকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। তো সে বিধায় যে মানুষ, যে ব্যক্তি জ্ঞান দ্বারা মনকে পরিচালিত করে, সেই মন দ্বারা যার ইন্দ্রিয় পরিচালিত হয়, সে পৃথিবীতে শুদ্ধ মানুষ হতে পারে। তো বাউলদের সবচেয়ে বড় যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে জ্ঞান দ্বারা মনকে পরিচালিত করা, সেই মন দ্বারা ইন্দ্রিয় এবং উপ ইন্দ্রিয়কে তারা পরিচালিত করে, এবং সেই মানুষটি সৃষ্টি জগতে নিরাপদ। সে যদি কারো উপকার নাও করতে পারে, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। তো সে বিধায় এই বাউল সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সাহেবের প্রতি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ যারা আছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, তিনি নিজেই সাংস্কৃতিক প্রেমিক। আমি তার কাছে উদাত্ত আহ্বান করব আপনার মাধ্যমে এবং ভিওডি টেলিভিশনের মাধ্যমে, যদি আমার এই কথাটি উনি শোনেন, এই বাউলদেরকে প্রশিক্ষিত করার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারিভাবে একটা ইনস্টিটিউট করা দরকার, একটা প্রতিষ্ঠান করা দরকার, যে প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে বাউল গান পরিবেশন করতে হয়, কোন প্রসঙ্গে কোন বাউল গান গাইতে হয়, কোন বয়সের জন্য কোন বাউল গান করতে হবে, এবং বাউলদের যে নির্মল চরিত্রের অধিকারী হতে হয়, এই বিষয়গুলোকে যদি প্রশিক্ষণ আকারে দেওয়া হয়, আমি মনে করি প্রত্যেকটি বাউল হয়ে যাবে পৃথিবীতে সৃষ্টির কল্যাণের জন্য একটি মডেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, যথাযথ কর্তৃপক্ষ এই বাউল সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আশা করি ভূমিকা রাখবেন, এবং বাউল সংস্কৃতি এগিয়ে যাবে, স্বসংস্কৃতি মাথা উঁচু করে বহির্বিশ্বে আরও গৌরবের সহিত চলবে আমাদের বাংলা সংস্কৃতি, বাউল সংস্কৃতি। তো এই বাউল সংস্কৃতি আজকে আমাদের অতিথির কাছ থেকে আরেকটি বাউল গান শুনবো। কইরা যুদ্ধ হও শুদ্ধ, কইরা যুদ্ধ হও শুদ্ধ, জ্ঞান অস্ত্র কর ধারণ, বিবেকেরই সুশাসনে সররিপু কর দমন। কইরা যুদ্ধ কইরা যুদ্ধ হও শুদ্ধ, জ্ঞান অস্ত্র কর ধারণ, বিবেকেরই সুশাসনে সররিপু কর দমন।
আমি আমাকে যদি শাসন না করতে পারি, আমি বিশ্বকে শাসন করতে পারবো না। আমি আমাকে কিভাবে শাসন করব? বাউল বলেন, তুমি তোমার ষড়রিপুকে আগে শাসন করো, দমন করো। রিপু হচ্ছে মানুষের সবচেয়ে খারাপ একটা দিক। এই রিপুকে যে কন্ট্রোল করতে পারে সে হয় শুদ্ধ মানুষ। বাউলদের সবচেয়ে বড় তাদের ধারণা এবং তাদের কর্ম নিজের রিপুকে কন্ট্রোল করা। এই স্বভাব নামক রোগকে দূর করতে হলে এই শুদ্ধ সঙ্গীত চর্চার মাধ্যমে আমাদের যে সাধকরা ছিলেন তাদের বাণীর মাধ্যমে যদি আমরা সেই মেসেজ দিতে পারি, আমার মনে হয় মেডিসিন ছাড়া একটা মানুষ ভালো হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাউল গান আমাদের মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে, কিভাবে আত্মশুদ্ধি করে পরিপূর্ণ মানুষরূপে করে, তা আমরা শুনলাম। তো আরিফ দেওয়ান ভাই, আজকে যদি আমরা এই জাতীয় মানে যেটা বলেন পরিশুদ্ধ করে আরেকটি গান যদি শোনাতেন। ধর্ম তো মনস্তাত্ত্বিক ব্যাপার এবং এটা একটা বিশ্বাস। তো কারো বিশ্বাসের উপরে আঘাত করা এটা নিষেধ আছে। তো এখন এই জন্য আমরা ধর্মীয় অনুশাসন পালন করি যে ধর্ম আমার চরিত্র গঠনে বিশাল একটি ভূমিকা রাখে। আমি মনে করি একটা মানুষকে ধর্ম কাজ করা এক জিনিস, আর নিজেকে ধার্মিক হিসাবে প্রতিষ্ঠিত করা এটা অনেক উপরের কথা। আমি মনে করি এই সমস্ত মহামানুষদের কথা যদি আমরা ধারণ করতে পারি, ধর্ম এবং তাদের কথাগুলো, তাহলে একটা প্রকৃত মানুষ হতে গেলে আমি মনে করি এর কোনো বিকল্প নেই। তো সে বিধায় বাউল সঙ্গীত, বাউল সাধকরা এই বার্তাটাই তারা দিতে চেয়েছেন। গানে গানে কি শোনা যায়? যে ধরেন মানুষ ধ্যান করলে জ্ঞান বাড়ে, জ্ঞানের স্রষ্টা মিলে, আর সেটা গানে নবীজির ধ্যানে খোদার প্রেমে আরশে মোকামে পায়ে সে দিদার, তৌহিদেরও মুর্শিদ নবী সরোয়ার, তৌহিদেরও মুর্শিদ নবী সরোয়ার। যার বিশ্বাস পাঞ্জাতনে পায়ে দেখা বর্তমানে, যার বিশ্বাস পাঞ্জাতনে পায়ে দেখা বর্তমানে, অন্ধ হইয়াই অনুমানে, অন্ধ হইয়াই অনুমানে দেখে অন্ধকার, তৌহিদেরও মুর্শিদ নবী সরোয়ার। অসাধারণ। আপনি তো বাউল গান, গীতিকার, সুরকার। আপনি যখন বাউল শুরু করেন তখন থেকে কি বাউল গান লেখেন? আমি লেখালেখি শুরু করেছিলাম আমার বয়স যখন 19 বছর, তখনই আমি প্রথম গান লিখি। 19 বছর লেখা শুরু করেন? আর গান? না, আমি গান লেখা শুরু করি আর কি। আচ্ছা, তো গান সেই গাওয়া? গানের সংখ্যা এটা আপনার বেড়ে যায় লকডাউন কালীন সময়ে। তখন তো সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়, আচ্ছা, কেউ কারো বাড়িতে যান, কেউ কারোর সাথে হাত মেলায়। করোনা লকডাউন। করোনা লকডাউন, এই করোনাটা আমার জন্য করোনা হয়ে আসছে। আমি সেই করোনাকালীন সময় 1000 গান আল্লাহ মালিকের মেহেরবানিতে ঘরে আপনাদের বসে। লিখেছি এবং সেগুলো সুরও করেছি এবং রেকর্ডও করেছি। তাহলে আপনি লেখা, সুর করা, আপনারই গাওয়া আরেকটি গান জি। শুনি। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। ভাবনার বেড়া জালে লাগে বড় ভয়, কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয়। ভাবনার বেড়া জালে লাগে বড় ভয়, কোথায় যাব কি করিব হৃদয়ে সংশয়। নীরবতা নিয়ে আশ্রয়, নীরবতা নিয়ে আশ্রয়, শুধু রং ছাড়া ছবি আঁকা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা।
এবার বাউল সংস্কৃতির ক্ষেত্রে আমাদের দেশের সংস্কৃতি এবং বাউল সংস্কৃতি দুটো কতটুকু অঙ্গাঙ্গিভাবে জড়িত মনে করেন? বাউল সঙ্গীত এবং আমাদের দেশীয় যে সংস্কৃতিতে একটা অংশ, লোকসঙ্গীতের একটা অংশ বাউল। আমাদের দেশের সংস্কৃতি এই জন্য বললাম, আমাদের দেশের সংস্কৃতির সাথে গারো, সাঁওতাল, পাহাড়ি জাতি, উপজাতি সব কিছুর সংমিশ্রণে সেখানে বাউল একটা পার্ট, এবং প্রতিটা পার্টি যেমন নিজ নিজ ধারণে দেশের সংস্কৃতি আবহ বজায় রেখে এগিয়ে যাবে, সেই ক্ষেত্রে বাউল সংস্কৃতি দেশের সংস্কৃতির সাথে আমাদের জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, সাঁওতাল, মণিপুরি যতগুলো আমাদের সংস্কৃতির ধারা আছে, আমি মনে করি প্রত্যেকটা মানুষের অন্তরে একটা বাউল আছে। সেই বাউলটা কে, কিভাবে? আমি ভাত খেতে বসেছি, ভাতের নল আমার হাতে আছে, প্লেট আমার সামনে, কিন্তু আমি কোথায় জানি হারিয়ে গেছি। এরকম হয় না? আমি পথ চলছি, কিন্তু মনে হয় আমি কোথায় জানি হারিয়ে গেছি। এই যে নিজের মধ্যে থেকে নিজেকে হারিয়ে যাওয়া, এটাই তো বাউল। এই বাউলটা প্রতিটি মানুষের জীবনে আছে। তো সঙ্গীত সেই মানুষটি করতে পারে যে নিজেকে সব কিছু ত্যাগ করে সে এই ভাব সাগরে, প্রেম সাগরে যে ডুব দিতে পারে। আর যে প্রেম সাগরে ডুব দিতে পারে, সেই ডুবারু হয়ে সে অথই জল থেকে মুক্তাও সে আহরণ করে নিতে পারে। এই যে বাউল সংস্কৃতির মধ্যে নিজেকে ডুবে যাওয়া বা হারিয়ে ফেলে আবার বললেন যে মণিমুক্তা নিয়ে ফিরে আসবে, বাউল তার আপনার জীবনে বাউল যাত্রা এরকম কি ঘটছে যে আপনি হারিয়ে যে অর্জন করে ফিরে নিয়ে আসেন, আবার নতুন করে পথ চলতেছেন, এরকম কি ঘটছে? ও আচ্ছা, একটা হচ্ছে ত্যাগী বাউল, একটা হচ্ছে ভোগী বাউল। বাউল দুই ভাগে আমি আমার ব্যক্তিগত, ত্যাগী বাউল আর ভোগী বাউল। আমি যে পর্যায়ে আছি এখন, আমি ভোগী বাউল। কিভাবে ভোগী? আমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাইকে মাঝে আমি আছি। আমার ক্ষুধা লাগলে খাবার প্রয়োজন, শীত গায়ে লাগলে বস্ত্রের প্রয়োজন, আমার মৌলিক যে চাহিদাগুলো আছে, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সব কিছুর প্রয়োজন আছে। আমি এর ভিতরে যে আছি, থেকে যে বাউল সঙ্গীতকে ধারণ করছি, আমি হচ্ছি ভোগী বাউল। আর সব কিছু বৈশ্বরিক বাসনা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব কিছু দূরে ফেলে দিয়ে সে শুধু পরম স্রষ্টার প্রেমে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, সেটা হচ্ছে ত্যাগী বাউল। ভোগী বাউল আর ত্যাগী বাউল। তো প্রকৃত বাউল সে যে ত্যাগ করতে পেরেছে, প্রকৃত বাউল। তবে হ্যাঁ, যিনি ভোগী বাউল তার মধ্যেও ত্যাগ আছে। যে এখন আমার পিপাসা লাগছে, আমি একটা বাউল সঙ্গীতের সুর নিয়ে আছি। তো মানুষের মন তো তিন প্রকার: চেতন মন, অচেতন মন, অবচৈতন্য মন। তো চেতন মনে ক্ষুধা লাগলে খেতে হবে, নিদ্রা আসলে ঘুম আসতে হবে। তো এগুলোকে যে ওভারকাম করা, ত্যাগ করা, এটা ভোগীরত সেটাও করে। তো ভোগী বাউল যারা, তাদের মধ্যে ত্যাগ আছে। যারা ত্যাগী বাউল তাদের মধ্যে বেশি, যারা ভোগী বাউল তাদের মধ্যে ত্যাগের সংখ্যা কম। মানে ত্যাগের মধ্যে কিছুটা ভোগ। জি। আপনার এই বাউল সঙ্গীত জীবনে স্মরণীয় কোনো ঘটনা আছে? বিরহ হচ্ছে প্রকৃত প্রেমের স্বাদ। তো সে বিধায় এই বিরহ আমাকে দুর্বল করে না, বিরহ আমাকে শক্তি। সেখানে তো আপনি সাধনাও করেছেন। জি। ওনার স্মরণে আরেকটা গান। দাদাগুলো মালিকদের সবাই লিখে একটা গান। সরি। কোন দিনে জানি ঘর ভাঙ্গিয়া নদীর মাঝে পড়ে আমি ঘর বেঁধেছি, ভাঙ্গ নদী পারে ভাঙনে পই রাছে গো বাড়ি, এখন উপায় কিবা করি গো, দয়াল তুমি এসে হও কান
অসাধারণ। আপনি তো আন্তর্জাতিক পর্যায়ে লোকসঙ্গীতও গেয়েছেন, এবং যখন আন্তর্জাতিক পর্যায়ে লোকসঙ্গীত গেয়েছেন, আমাদের এই দেশের সংস্কৃতি তখন আপনার মনের ভিতরে কেমন হয়েছে, বা কতটুকু গান গাওয়ার পর মনে হয়েছে যে আপনি তুলে ধরতে পেরেছেন? আমি যখন আন্তর্জাতিক পর্যায়ে সুদূর কানাডা, আমেরিকা, জার্মান, ফ্রান্স ইত্যাদি, অথবা ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, অনেক দেশ, তা আমি তো বাংলাদেশের সন্তান না, আমি এই দেশের মানুষ, আমার এই দেশের সংস্কৃতি বহন করে আমি গেছি, আমি আমার দেশকে উপস্থাপন করছি, এ তো পরম আনন্দের বিষয়। তো যখন আমার এই নিবেদনটাকে মানুষ ভালোভাবে গ্রহণ করেছে, তখন আমি মনে করেছি যে শুধু দেশটা আমার এই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই দেশের বাহিরেও আমার দেশ আছে। যখন আমার এই বাংলাদেশের গান, বাংলাদেশের সুর তারা ধারণ করে, সেটা ভিন্ন ভাষাভাষী মানুষ, তারা অনেকেই ভাষা বোঝেন না, কিন্তু সুরটা বোঝেন। তখনই আমাদের দেশটা মনে হয় সেখানে পৌঁছে গেছে জি, জি। মনে হয়। তা আপনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশে এই সংস্কৃতি, বাউল সংস্কৃতি যে গান গাইছেন, এরকম একটা গান বিহডি বাংলা সংস্কৃতি ভাবনা এই অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন কি? জি। ওকে। মালমাঝিল জীবন বইন করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালমাঝিল জীবন বই করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। নদী করে করে কল বাংশু বায়ায় উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদী নাম কামনা সাগর, পাকে পাকে উঠে আমি হইলাম ফাপড় পড়িয়া তো রঙে ভাঙ্গা নৌকা পাইতে আইলাম গাঙ্গে, মালমা জিলজি বইল বইন করলাম কি রঙে ভাঙ্গা নৌকা পাইতে আইলাম গাঙ্গে। বিহডি বাংলার দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনি কিছু বলুন। ভিওডি বাংলা এটা দেশীয় সংস্কৃতি, দেশীয় মানুষের সুখ দুঃখের কথা, আশা আকাঙ্ক্ষার কথা। আমার বিশ্বাস এই ভিওডি বাংলার মাধ্যমে শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে তার প্রচার প্রসার চলে যাবে। এবং আমি উক্ত টেলিভিশন কর্তৃপক্ষ এবং শ্রোতাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যদি এই ভিওডি বাংলার প্রোগ্রাম শোনেন, দেখেন, আপনারা যদি দর্শক শ্রোতা হন, আপনাদের মতামতের আলোকে, আপনাদের পরামর্শের আলোকে এটা সমৃদ্ধশালী হতে পারে। সে বিধায় আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আপনারা ভিওডি বাংলার যে অনুষ্ঠানগুলো দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত রেখে আপনারা সহায়ক ভূমিকা পালন করবেন, আমি এই উদাত্ত আহ্বান করছি। এবং এর মাধ্যমে আমরা দেশের সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরতে পারবো। বাউল সংস্কৃতি 2005 সালে ইউনেস্কো থেকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। কাজেই বাউল সঙ্গীত বা বাউল সংস্কৃতি আমাদের প্রতিটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আজকের আলোচকের মাধ্যমে শুনলাম বাউল সংস্কৃতি বা বাউল গান কীভাবে আমাদেরকে আত্মশুদ্ধি করে একটা পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তোলে। কাজেই বাউল সংস্কৃতি শুধু মানুষ না, পরিবার, সমাজ এবং দেশীয় ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস। আমরা সবাই স্ব জায়গায় থেকে নিজ দেশীয় সংস্কৃতি লালন করি, ধারণ করি, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি। আমাদের একটাই স্লোগান হোক, সবার আগে বাংলাদেশ। এবং এই সবার আগে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক অঙ্গনের লোক প্রত্যেকের স্ব অবস্থান থেকে ভূমিকা রাখি, তবেই হবে আমাদের সাংস্কৃতিক অগ্রগতির একটা সাফল্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে।